গতকাল দিনভর নজর ছিল সুপ্রিম কোর্টে, কারণ 26,000 চাকরি প্রার্থী 2016 প্যানেলে যারা ছিল তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। সুপ্রিম কোর্টে গতকাল শুনানি ছিল মামলার। বাতিল হওয়া 26,000 চাকরির মধ্যে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব, সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য এবং এসএসসি। কেন রাখা হয়নি ওএমআর শিটের মিরর কপি, এসএসসি কে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। বললেন, আই ডোন্ট নো ডাল মে কুচ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হ্যায়। গত 22 এপ্রিল হাইকোর্টের একটা রায়, প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যায়। 2016 এসএসসির প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। একে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় এদিন শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। সেখানে রাজ্য এবং এসএসসির আইনজীবী বলেন যে 26,000 জনের চাকরি গিয়েছে, তাদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য তা বাছাই করা সম্ভব। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, হাইকোর্ট অতিরিক্ত শূন্যপদ নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল। আপনারা কি চাইছেন স্থগিতাদেশ তুলে দেওয়া হোক? রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, স্থগিতাদেশ তুলে দেওয়া হোক এরকম চাইছি না, শুধু বলতে চাইছি অতিরিক্ত শূন্যপদে একটির বেশি নিয়োগ করা হয়নি। হাইকোর্টের নির্দেশে এই সুপার নিউমারিক পোস্ট নিয়ে সিবিআই তদন্ত করছে। সমস্ত চাকরি যদি বাতিল করা হয়, তাহলে এতদিন যারা সরকারকে সার্ভ করেছেন তাদের উপর অবিচার করা হবে। মূল ইস্যুই হলো যোগ্য অযোগ্য আলাদা করা যাবে কিনা। আপনাদের কি বক্তব্য? যোগ্য অযোগ্য আলাদা করা না গেলে পুরো প্যানেল অথবা পরীক্ষায় বাতিলের পথে হাঁটতে পারে আদালত। তখন রাজ্যের আইনজীবী বলেন, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এসএসসির আইনজীবীও বলেন, আমরা জানিয়েছি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। 2রা আগস্ট জানিয়েছি নাম ধরে ধরে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তখন প্রধান বিচারপতি বলেন, আপনারা বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, কিন্তু ওএমআর শিট তো বেসিক কাগজ, যেহেতু অরিজিনাল ওএমআর শিট নেই তাই এটা বলা সম্ভব নয় স্ক্যান্ড কপি এবং অরিজিনাল ওএমআর শিট একই। তাহলে তো হাইকোর্টই সঠিক রায় দিয়েছে। রাজ্যের আইনজীবী বলেন, 2 থেকে 3 বছর বাদে এই মামলা করা হয়েছে। এসএসসির নিয়মেই আছে 1 বছরের বেশি ওএমআর শিট রাখা হয় না, তার জন্যই এই সমস্যা। তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এটা কি সত্যি যে কেউ ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছেন? রাজ্যের আইনজীবী জবাবে বলেন, এটা সঠিক নয়, কিছু প্রার্থীর নম্বর বাড়ানো হয়েছে। সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী নবম দশমে 92% যোগ্য, 11-12 ক্লাসে 87% যোগ্য। প্রধান বিচারপতি তখন বলেন, আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়? ওএমআর শিট নষ্ট করা কি হয়েছিল? নষ্ট করা হলে তা কতদিনের মধ্যে নষ্ট করার নিয়ম রয়েছে? রাজ্যের আইনজীবী বলেন, 1 বছর পরে ওএমআর শিট নষ্ট করা হয়। তখনই প্রধান বিচারপতির প্রশ্ন, কেউ কি ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি? এসএসসি করেনি, তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয়, তারাও সংরক্ষণ করেনি, স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল। এসএসসি একটা প্রশ্নের উত্তর দিক, তাদের সার্ভারে যে ওএমআর সংক্রান্ত তথ্য রয়েছে সেটা কি সঠিক? তখন এসএসসির আইনজীবী জবাবে বলেন, সিবিআই বলেছে ওই তথ্য সঠিক। এরপরে প্রধান বিচারপতির মন্তব্য, আই ডোন্ট নো ডাল মে কালা হে ইয়া পুরা ডাল হি কালা হে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের এই পরবর্তী মামলার শুনানি 7ই জানুয়ারি। নিউজ 18 বাংলা। অর্থাৎ 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলেই রইল, তাদের কপালে চিন্তার ভাঁজ। চিন্তার ভাঁজ আরজি করের নিহত ডাক্তার তরুণীর বাবা মায়ের কপালেও। কারণ সিবিআই এর তদন্তে তারা আস্থা রাখতে পারছেন না, তাই নতুন করে তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে আরজি জানিয়েছেন। কিন্তু আরজি করে বিচারে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। আদৌ কি হাইকোর্ট মামলা শুনতে পারে? প্রশ্ন আইনজীবীদেরই একাংশে। নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টে আরজি জানালেও হাইকোর্ট বিচারে হস্তক্ষেপ করলো না। সিবিআইকে অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের। সিবিআই যেভাবে ঢিলাঢালাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তারা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো। কিছুটা তো হতাশ হলেও একটাই কথা, যে যাবো কোথায়, যেটা আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই। সেই জন্য সেইখানে যেই করোনা বলে। সিবিআই আপনার সঙ্গে কতবার কথা বললো, যেহেতু আপনি শেষ কথা বলেছিলেন? না,
গেছে, বাড়িতে গেছে, কথা হয়েছে, কিন্তু কেস কতটা দূর এগুলো কি কিছুই করছে বা কি ব্যাপার সে ব্যাপারে আমাদের কখনো সেই ব্যাপারে কিছুই বলে না কখনো। নিম্ন আদালতে যখন ভিতরে ইন ক্যামেরা হতো, আপনারা কেন ভিতরে থাকেন? প্রথম না আমাদের যারা লয়ার ছিল সিবিআই এবং এবং সিবিআই লয়ার আমাদের দুজনেই বলেছে থাকা যায় না, থাকা যাবে না কিন্তু এবং এখন আমরা আমাদের যাদের ভুল গাইড মতন- করেছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশন চেয়ে মামলা করেছি, কারণ কিছু কিছু স্পেসিফিক জায়গায় আমাদের মনে হয়েছে সেই সব যারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওনার সাক্ষী নেওয়া হয়নি, এবং কিছু কিছু অ্যাভিনিউজ আছে যেখানে ইনভেস্টিগেশন হয়ইনি। তো সিসিটিভি ফুটেজ বলুন এবং সাক্ষী বলুন, সেই জিনিসগুলোর ফার্দার ইনভেস্টিগেশন যাতে হয় সেই জন্য এই মামলা করা হয়েছে। হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, বলেছে আমি মনিটর করব ম্যাটারটা, এবং 24 তারিখে রেখেছে সিবিআই রেকর্ড প্রডিউস করবে কোর্টে। হাইকোর্ট মনিটর করে দেখবে ইনভেস্টিগেশন কিভাবে চলছে এবং ফার্দার যদি কারো সাক্ষী দরকার হয়। সিবিআই এই বিচার প্রক্রিয়া যেভাবে করছে তার মধ্যে খুঁত রয়েছে। একদম, তাই জন্য এই মামলা করা হয়েছে। ফের কাউন্সিলরের দাদাগিরি। বাগুইয়াটির পর এবার নরেন্দ্রপুরে কাউন্সিলরের দাদাগিরি। নরেন্দ্রপুর স্টেশন রোডে দোকানে গাজোয়ারি নেতার। কাঠগড়ায় রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দোকান জবরদখলের ছকেই সদল বলে হামলা বলে অভিযোগ। দোকানে ঢুকে বাবাকে না পেয়ে ছেলেকে বেধড়ক মার। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, কি অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে? লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশের কি ভূমিকা? দেখো, পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তার দোকানে যাওয়া হয়েছিল। পৌরসভার যিনি কাউন্সিলর রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ যে শুধু দোকান বন্ধ নয়, তার নাবালক ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুট করার অভিযোগ করা হয়েছে ব্যবসায়ীর তরফ থেকে। সুব্রত সরকার ব্যবসায়ী, তিনি অভিযোগ করছেন যে বেশ কয়েক বছর ধরেই তাদের ওই সম্পত্তির উপরে নজর রয়েছে কাউন্সিলরের, আর যার কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর রঞ্জিত মন্ডল, এবং তার যেটা অভিযোগ যে এলাকার প্রচুর মানুষ ছিল তাদের কাছে জিজ্ঞাসা করুন। মানে তিনি এক কথায় বলতে গেলে তিনি অস্বীকার করেন এই ঘটনার কথা, এবং তিনি মাধ্যমের কথাও অস্বীকার করেন। এই ঘটনায় নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে অভিযোগ দায়ের করে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ অর্পণ। দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মন্ডল উনি এলেন, এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে মেরে একদম করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে, লাঠি শাটারের গায়ে মারা, নোংরা গালাগাল। তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ধাক্কা দিয়ে বললো ওখানে স্টেশনের দিকে চলে যা, ঠিক আছে বলে আমাকে এখান থেকে বাঁচিয়ে তারা বার করে দেয়। তারা তারপর দোকানে তালা টালা মেরে দিয়ে চলে যায়। যদি এটা প্রুফ দিতে পারে কেনে, তাহলে আমার কিছু বলার থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? একটা লোক বলে ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না। বলুক, আমার সামনে এসে পিছনে এসে দাঁড়িয়ে বলুক। তাহলে বলছে দোকানদার বলেছে। কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইট করে বাচ্চার গায়ে হাত দেবো? সরকারি জমি দখলমুক্ত করতে ডেবরায় অভিযান। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় তৎপর প্রশাসন। ডেবরায় কয়েক বছর ধরেই দখল হওয়া সরকারি জমি উদ্ধার। দিগ্বিজয় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, ডেবরায় যে সরকারি জমি উদ্ধারের কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, ঠিক কিভাবে জমি দখলমুক্ত করলো বিএলআরও? এখন আমি জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার যে তুরিয়া এলাকা রয়েছে সেই এলাকায় রাজ্য সরকারের প্রায় 1 একর 14 ডেসিমেল জায়গা, যেটা বহুদিন ধরে কতিপয় বেশ কিছু মানুষ তারা দখল করে আসছিল, এবং সেই জায়গা কিন্তু প্রশাসনিক তৎপরতায় ডেবরা বিএলআরও এবং ডেবরা থানার পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে সেই জমি কিন্তু উদ্ধার করা হলো। বিএলআরও রূপবিলাস মন্ডলের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, এই জমির বর্তমান মূল্য প্রায় 22 লক্ষ টাকা। গতকাল বিকেলে তারা পুলিশ নিয়ে গিয়ে সেই জমিতে তাদের রাজ্য সরকারের বোর্ড লাগায়, এবং বিএলআরও এ বিষয়ে জানিয়েছেন যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প করার জন্য যেখানে কোনো জায়গা পাচ্ছে না সেখানে কিছু মানুষ সরকারি জায়গা জোর করে জবরদখল করে রেখেছিল, সেই জমি উদ্ধার হয়েছে। সরকারি কোনো প্রকল্প হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি ডেবরা এলাকা জুড়ে যে সমস্ত সরকারি জায়গা দখল রয়েছে সেগুলো কিন্তু দখল মুক্তের অভিযান চলবে রাজ্য এবং জেলা প্রশাসনের নির্দেশে। ধন্যবাদ। এই জায়গার পরিমাণ প্রায় 1 একর 14 শতক।
এটা রাধামোহনপুর 2 জিপির অন্তর্গত তুরিয়া কিসমত মৌজা। এই মৌজা গভর্নমেন্টের বিভিন্ন আমাদের প্রজেক্টের জন্য আমরা জমি পাচ্ছি না, আবার দেখা যাচ্ছে কিছু লোক জমিগুলো জবরদখল করে রেখেছে। এই অভিযান আমাদের চলবে, জেলা প্রশাসনের নির্দেশ আছে, এগুলোকে আমাদের উদ্ধার করতে হবে এবং সেই কাজ আমরা করে যাচ্ছি। আমরা এগুলো চিহ্নিত করছি, ব্লকের সঙ্গে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এই বিষয়ে আমরা এগোবো।